সুপ্রভাত। চলো আজকে আমরা পড়ি ইকোসিস্টেম নিয়ে একটু ধারণা নেব। তো বিজ্ঞানী ইপি ওডামের মতে ইকোসিস্টেম হলো সেটাই যেখানে নাকি বায়োটিক আর অ্যাবায়োটিকের মধ্যে একটা আন্তঃসম্পর্ক। তো আন্তঃসম্পর্ক মানেই বুঝতে পারছি জীব থেকে জড়, জড় থেকে জীব, অর্থাৎ সেখানে নাকি কিছু না কিছু আদান প্রদান হবে। অর্থাৎ কিসের আদান প্রদান? শক্তির আদান প্রদান। এবং ওই শক্তির মধ্য দিয়ে নাকি একটা খাদ্য শৃঙ্খলের পুরো পর্যায়ক্রমে চলতে থাকবে। তখন তাকেই আমরা কি বলতে পারি? ইকোসিস্টেম। তো একেবারে সরাসরি যাচ্ছি যে ইকোসিস্টেম উপাদান, এলিমেন্টস অফ ইকোসিস্টেম। এই উপাদানের মধ্যে আমরা এক্ষুনি বললাম যে অজীবজ, যাকে বলছি অ্যাবায়োটিক এলিমেন্টস, আর রয়েছে কি বায়োটিক বা জীবজ এলিমেন্টস। তো এই বায়োটিকের অ্যাবায়োটিকের ভেতরে রয়েছে ফিজিক্যাল, অজৈব এবং জৈব। ফিজিক্যাল, ভৌত, ইনঅর্গানিক এবং অর্গানিক। তো এই ভৌতের মধ্যে রয়েছে আমাদের জল এবং বায়ু, এয়ার, এবং আমাদের কিন্তু ওয়াটার রয়েছে। আর অজৈবের মধ্যে রয়েছে খনিজ পদার্থ। খনিজ পদার্থ বিভিন্ন রকম থাকতে পারে, আমরা জানি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, হাজারও থাকতে পারে, আমরা জানি। তো সেই উপাদান, তার সঙ্গে কার্বনও, কার্বন তো ছাড়া কিছুই হবে না। তো এই কার্বনও কিন্তু এই খনিজ পদার্থের ভেতরেই কিন্তু রয়েছে, এবং মাটির ভেতরেই সবকিছু রয়েছে। আর কি রয়েছে? জৈব। জৈবের মধ্যে আমরা যেটা পাচ্ছি সমস্ত জীব, সেটা উদ্ভিদ হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রাণী হতে পারে, সমস্ত জীবদেহের মৃতদেহ বা জীবদেহ থেকে আমরা কিন্তু পেতে পারি। সেই জীবদেহটা আবার কি দ্বারা গঠিত হতে পারে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিয়াস। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড। তাহলে এই উপাদানগুলো নিয়ে কিন্তু আমাদের একটা জীবদেহ তৈরি হতে পারে। সেইগুলোই দেখো আবার তৈরি হচ্ছে কিন্তু আমাদের বিভিন্ন রকম অজৈব উপাদান থেকে। মানে এক কথা বলতে পারি আমরা মাটি থেকে আসি, আবার মাটিতেই ফিরে যাই। তাহলে কেউ যাবে কাঠে, কেউ যাবে মাঠে। আমরা হিন্দু ধর্মে কি যাব? কাঠের দ্বারা যাব। কেউ যাবে মাটিতে কবরস্থ হবে, মুসলমান বা অন্যান্য ধর্মে। কিন্তু আদি কথা হলো আমরা মাটিতেই পুনরায় সবাইকেই যেতে হবে। তো এরপরে চলে যাচ্ছি কোথায়? বায়োটিক এলিমেন্ট। বায়োটিক বা জীবজ এলিমেন্টের মধ্যে আমাদের তিনটে উপাদান রয়েছে: প্রডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার। প্রডিউসার উৎপাদক, খাদক এবং বিয়োজক। এই উৎপাদকের ভেতরে রয়েছে কি ফটো অটোট্রপ বা আলোক সবজি, আর রয়েছে কেমো অটোট্রপ বা রাসায়নিক সবজি। ফটো অটোট্রপ মানে যারা নাকি সরাসরি সূর্যালোক কনজিউম করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্বারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে এবং নিজের দেহে জমা করতে পারে। তারা কারা? তারা যা দেখছো, যত সবুজ উদ্ভিদ দেখছো, গাছপালা দেখছো, ওরাই নাকি কি করতে পারে? সরাসরি লাইটটাকে কনজিউম করে নিজের খাদ্য তৈরি করতে পারছে। নেক্সট চলে যাচ্ছি, দেখো রাসায়নিক সবজি। বিভিন্ন কতিপয় ব্যাকটেরিয়া, ভাইরাস রয়েছে, সায়ানা ব্যাকটেরিয়া রয়েছে, ব্লু গ্রিন অ্যালগি রয়েছে। ওরা নাকি কি করতে পারে? জলে থাকা বিভিন্ন রকম রাসায়নিক উপাদান, অর্থাৎ এই অজৈব উপাদানগুলোকে ওরা নাকি নিজেদের দেহে খাদ্য উপাদান রূপে জমা করতে পারছে। এই জন্য এদেরকে আমরা বলছি কেমো অটোট্রফ। অটো মানে নিজে, ট্রফ মানে ফুড। রাসায়নিক খাদ্যকে নিজের দেহে তৈরি করতে পারছে বলে তাই তার নাম বলছি রাসায়নিক সবজি বা কেমো অটোট্রফ। তাহলে এই জমা খাওয়ার গুলো খাবে কারা? দেখো সরাসরি যাচ্ছে কারা? এই খাদকেরা। এই খাদক মানে যারা নাকি ওদের উৎপাদককে খেয়ে বেঁচে আছে বা উৎপাদকের উপর নির্ভরশীল। তো সেটা আবার দেখো প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ খাদক। প্রাথমিক খাদক মানে যারা নাকি সরাসরি উৎপাদককে খেয়ে বেঁচে রয়েছে, তাদেরকে আমরা প্রাথমিক খাদক। যেমন এই উদাহরণটা দেখতেই পারো, এই উৎপাদক মানে আমরা ঘাস ধরতেই পারি, সেই উৎপাদককে খেয়ে বেঁচে রয়েছে কি ঘাস ফড়িং, আর ওই ঘাস ফড়িংকে খেয়ে বেঁচে রয়েছে গৌণ খাদ্য হিসাবে রয়েছে আমাদের ব্যাঙ, এবং ওই ব্যাঙকে খেয়ে বেঁচে রয়েছে সর্বোচ্চ খাদ্য বা এখানে প্রগৌণ খাদ্য। যদি ধরেই নিই এই খাদ্য শৃঙ্খলে, তখন দেখতে পাবো একটা সাপ খাচ্ছে, আর এই সাপকে দেখো আবার বিয়োজন করছে কে? ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা। অর্থাৎ এই বিয়োজক বা ডিকম্পোজারকে আবার আমরা দুভাগে ভাগ করছি। যদি এই বিয়োজকটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাকে আমরা বলছি মাইক্রো। বিভিন্ন রকম ভাইরাস হতে পারে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া হতে পারে। আর যদি এই বিয়োজকটা যদি আকারে বড় বা দেখতে পাই আমরা খালি চোখে, তখন তাকে আমরা বলছি ম্যাক্রো বা বৃহৎ। তো সেখানে আমরা বিভিন্ন রকম আর্থ্রোপোডা হতে পারে এবং বিভিন্ন রকম কৃমি হতে পারে, যেমন আর্তম হতে পারছে। তো এই জায়গাগুলো আমাদের রয়েছে। এটাই ছিল আমাদের বাস্তুতন্ত্রের উপাদান। নেক্সট যাচ্ছি প্যাটার্ন অফ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ধরন কি রকম হতে পারে। আমরা চোখের সামনে যাহাই দেখছি সবই বাস্তুতন্ত্র, কিন্তু সেটা কি সম্পূর্ণ হতে পারে? সেটা কি অসম্পূর্ণ হতে পারে? দেখো, যদি ইকোসিস্টেমটা আমাদের প্রকৃতি দ্বারা তৈরি হতে পারে, প্রকৃতি, সেখানে মানুষের কোনো হাত থাকবে না। মনে করো এই নদী, এই পাহাড়, পর্বত, এই তৃণভূমি, এইগুলো কিন্তু নিজে থেকেই তৈরি হয়েছে, সেখানে নিজে আমরা আমাদের মনুষ্য সৃষ্ট হতে
পারছে না, তখন তাকে আমরা কি বলতে পারি? ন্যাচারাল ইকোসিস্টেম। আর যদি মানুষের যান্ত্রিক ক্রিয়া দ্বারা, মানুষের পরিশ্রমের দ্বারা, মেহনতির দ্বারা তৈরি হতে পারে, তখন তাকে আমরা কি বলতে পারি? কৃত্রিম। যেমন আমার ধানের ক্ষেত হতে পারে, আমাদের ফিশারি হতে পারে, পুকুর হতে পারে, এগুলো কিন্তু আমরা নিজের দ্বারাই তৈরি করতে পারি। সেই ইকোসিস্টেমকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু কৃত্রিম ইকোসিস্টেম বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বলতে পারি। আর যদি এই ইকোসিস্টেমটা পার্মানেন্ট হতে পারে, তখন তাকে আমরা বলতে পারি, সেই রকম ইকোসিস্টেমকে আমরা বলছি স্থায়ী ইকোসিস্টেম। তো সেখানে দেখো বন বা আমাদের তৃণভূমি হতে পারে, বা সেখানে মরুভূমি হতে পারে, মরুকরণ দ্বারা, সেখানে তো আমাদের নিজস্ব কোনো হাত নেই, এরকম বাস্তুতন্ত্রকে আমরা কি বলতে পারি? স্থায়ী বাস্তুতন্ত্র বলতে পারছি। আর এই যে উপাদানটা আমরা দেখলাম, উৎপাদক থাকবে, খাদক থাকবে, আর বিয়োজক থাকবে। যদি এই তিনটা উপাদানই পরপর পর্যায়ক্রমে থাকে, সেইরকম ইকোসিস্টেম আমরা কি বলতে পারি? সম্পূর্ণ ইকোসিস্টেম। আর যেমন আমাদের পুকুর, এই পুকুরের মধ্যে শ্যাওলা রয়েছে, ওই শ্যাওলাগুলো খেয়ে বেঁচে আছে ছোট ছোট পোকামাকড়রা বেঁচে আছে, ওই পোকামাকড়কে খেয়ে বেঁচে আছে কে? আমাদের ছোট মাছ, ছোট মাছকে খেয়ে বেঁচে রয়েছে কে? বড় মাছ। আবার সেই বড় মাছকে খাচ্ছে দেখো কোনো ঈগল, বাজ থেকে শুরু করে মাছরাঙা, পানকৌড়ি ইত্যাদি ইত্যাদি। তাহলে সেখানে দেখো একটা পুকুরের বাস্তুতন্ত্রও দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ রূপে রয়েছে। আর যদি অসম্পূর্ণ, বাড়িতে আমাদের কাঁচের অ্যাকোরিয়াম সবাইয়ের মন গড়া ইচ্ছেতে শখ আহ্লাদে করেই থাকি, তো অ্যাকোরিয়াম কিন্তু অসম্পূর্ণ। কেন? সেখানে দেখো কয়েকটা শ্যাওলা রেখে শুধুমাত্র, বা একটা দুটো মাছ রেখেছি, সেই তাদেরকে খাওয়ার মতো আর কোনো বড় মাছের নেই। এই জন্য সেখানে খাওয়ার মতো যে সম্পূর্ণ বা বিয়োজন করার মতো থাকছে না বলে একে আমরা কি বলছি? অসম্পূর্ণ বা ইনকমপ্লিট ইকোসিস্টেম বলছি। নেক্সট চলে যাচ্ছি, দেখো যে প্রোডাক্টিভিটি, বা এই যে পুরো ইকোসিস্টেমটা আলটিমেট কি তৈরি হয়, বা প্রোডাক্টিভ উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা আবার দু রকম, প্রাথমিক উৎপাদনশীলতা আর গৌণ উৎপাদনশীলতা। এক কথায় প্রাথমিক উৎপাদন আর গৌণ উৎপাদন, যেটা সরাসরি নাকি সূর্যালোক থেকে তৈরি হয়, তাহলে সেই প্রক্রিয়াকেই আমরা বলছি প্রাথমিক উৎপাদন। আর যেটা জীবেরা সেটা ইউটিলাইজ করার পর যখন পুনরায় পরবর্তী পর্যায়ে ফিরে দেয়, তখন তাকে আমরা কি বলতে পারি? গৌণ উৎপাদন। এই প্রাথমিক উৎপাদন আবার দু রকমের অংশ নিয়ে গঠিত। একটা মোট উৎপাদনশীলতা, যাকে ইংলিশে বলছি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর সেটা নিজেদের বিপাক ক্রিয়া দ্বারা, জীবেদের বিপাক ক্রিয়া দ্বারা যখন তারা শ্বসন প্রক্রিয়া দেহ থেকে বের করে দেয়, যেটা থাকে তাকে আমরা বলছি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বা প্রকৃত প্রাথমিক উৎপাদনশীলতা। তো এটা আমরা জিস্ট করে নিলাম। তাহলে আর পর এখানে রেসপিরেশন, আর জিপিপি মানে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, আর এনপিপি মানে কি বললাম? তার লাভ, যতটা যেখান থেকে এনার্জি তার লাভ হলো, এবং তারপরেই কিন্তু এনার্জিটাকে ফেলে দেবে কোথায়? গৌণ উৎপাদনশীলতার ভেতরে। নেক্সট চলে যাচ্ছে আমাদের বাস্তুতন্ত্র পড়তেই যেটা হবে, খাদ্য পিরামিড, বা অর্থাৎ আমাদের এই যে পুরো রূপরেখাটা দেখবো আমরা, কিন্তু কেউ একটা সুতোতে, সবাই একটা সুতোতেই বাঁধা, কোনো না কোনো হাত খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খল বা খাদ্য পিরামিড এখানে যদি ধরি, এখানে আমরা দেখবো, প্রথম দেখবো নাম্বার অফ পিরামিড, অর্থাৎ সংখ্যার পিরামিড। এই দেখো একটা সহজ রূপরেখা করে দিচ্ছি, একটা পিরামিড, এই পিরামিডে রয়েছে এটাকে বেস বা ভূমি, এটাকে রয়েছে অ্যাপেক্স বা শীর্ষক। এই বেশে সর্বদা দেখো প্রোডাক্টিভিটি বা নাম্বার সংখ্যাটা কিন্তু আকারে অনেক বেশি। আমরা দেখতেই পারি এখানে ঘাসের সংখ্যা যদি 1000 ধরি, সেখানে কটা ঘাস ফড়িং রয়েছে? 100টা। এবং 100টা ঘাস ফড়িংকে খেয়ে বেঁচে রয়েছে কটা? 10টা ব্যাঙ। এবং ওই 10টা ব্যাঙকে খেয়ে বেঁচে আছে কে? একটা সাপ। তাহলে ধীরে ধীরে দেখো পরবর্তী পর্যায়ে সংখ্যা ধীরে ধীরে কি কমছে। ঠিক একই রকমই আমরা যখন শক্তির পিরামিড যাব, এনার্জি পিরামিড যাব, দেখো এইখানে এই ঘাস থেকে মনে করো 10% শক্তি জমা হলো কোথায়? উদ্ভিদের দেহে। এই উদ্ভিদ কর্তৃক পরবর্তী পর্যায়ে যখন যেটা যাচ্ছে, ওই 10-এর মানে 100 ভাগ ছিল, এই 100 ভাগ থেকে 10% যাচ্ছে কোথায়? ঘাস ফড়িং এর দেহে। ওই ঘাস ফড়িং দেখো, ওই ঘাস ফড়িং রেসপিরেশন করলো, তার রেসপিরেশন দ্বারা শক্তি নষ্ট হয়ে গেল, সেখান থেকে যে এনার্জি যাচ্ছে কত? 1%, অর্থাৎ ব্যাংরা পেলো। সেখানে তারও রেসপিরেশন প্রক্রিয়া দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে শক্তি, এবং সেখান থেকে দেখো এনার্জি যাচ্ছে কত? 0.1%। তাহলে মোদ্দা কথা বলতেই পারছি, খাদ্য শৃঙ্খলে ধীরে ধীরে উৎপাদক থেকে আস্তে আস্তে যত উপরের দিকে যাবে, তত এনার্জি কি হবে? কমতে থাকবে। তাহলে শক্তির পিরামিডও তাই উপরের দিকে আপার হতে পারে। এবার নেক্সট আছি বায়োমাস পিরামিড বা জীবভর পিরামিড। এই জীবভর পিরামিডও যদি ধরি, এখানে কিন্তু আমরা এই যদি কেজি ধরি, এটাকে কেজি দ্বারা ডিনোট করছি। তাহলে 1000 কেজি,
ধীরে ধীরে সংখ্যা আস্তে আস্তে করে কমছে দেখো, কারণ ঘাসের সংখ্যা তুলনামূলক ওজন বেশি হতেই পারে, এত ওজন এত উদ্ভিদের বা উৎপাদকশীলতা, এবং ধীরে ধীরে দেখো ওজনের সংখ্যাও কমছে। কিন্তু ব্যতিক্রম কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা পুকুরে বাস্তুতন্ত্র যদি ধরি, পুকুরে বাস্তুতন্ত্রের মধ্যে আমাদের কি রয়েছে, ফাইটোপ্লাঙ্কটন রয়েছে, একেবারে সংখ্যা কম। এবং এইটা দেখো জুপ্লাঙ্কটন গুলো রয়েছে, জুপ্লাঙ্কটন গুলোর সংখ্যাও কম, কিন্তু তাদের বায়োমাস দেখো ধীরে ধীরে ছোট বড় মাছ, ছোট মাছ এবং বড় মাছ, বড় মাছের আকারের সাইজ কিন্তু অনেক বড়, ছোট মাছ আর বড় মাছ, তাহলে সেখানে বায়োমাস কিন্তু এই পুকুরে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ওপরের দিকে দেখলাম, অ্যাপেক্সের দিকে দেখলাম আকারে বায়োমাসটা অনেক বেশি হলো, কিন্তু ফাইটোপ্লাঙ্কটনের সংখ্যা কিন্তু ওজন, জীব ভরে ওজন কিন্তু একেবারে কম। ব্যতিক্রম কিন্তু আমরা বায়োমাস পিরামিডে, সব পিরামিডই যে সবসময় আপার হবে না, ইনভার্টেড পিরামিডও কিন্তু আমরা জীব ভরে পিরামিড লক্ষ্য করতে পারছি। নেক্সট চলে যাচ্ছি, দেখো শক্তি প্রবাহ বললাম যে এনার্জি ফ্লো সবসময় লিন্ডাম্যানের 10% ল বলেছে কি, যে উৎপাদক থেকে যত বেশি উপরের দিকে যাবে, সর্বোচ্চ স্তরের দিকে যাবে, খাদ্য এনার্জির সংখ্যা কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। বিজ্ঞানী লিন্ডাম্যান ইনি এই শক্তি প্রবাহ মডেল করেছিলেন বলে তাই এই শক্তি প্রবাহ মডেলকে আমরা বলছি 10% ল অফ লিন্ডাম্যান। নেক্সট চলে যাচ্ছি, দেখো এই যে পুরো শক্তি যাচ্ছে, যে কোথায় যাবে, আমাদের তো প্রশ্ন আসতেই পারে যে আলটিমেট পরিবেশে যদি না ফিরে যায়, আমরা তো জানি যে নিউটনের গতিসূত্র, তাপবিদ্যুৎ সূত্র, শক্তি একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তরিত হচ্ছে, বা একটা শক্তি আরেকটা শক্তি থেকে রূপান্তরের সময় শক্তিকে সৃষ্টি করতে পারছি না, শক্তিকে ধ্বংস করতে আমরা পারছি না, শক্তি শুধুমাত্র ট্রান্সফার হয়। তো সেই ট্রান্সফর্মের জন্য আমরা কখনো কি সূর্যতে ফিরে যাবে না, কোনো মতেই যাবে না, শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই যে এই বিয়োজন, তাহলে কিন্তু এলিমেন্ট গুলো যদি না পুনরায় ফিরে যায়, অর্থাৎ ডিকম্পোজারের ভূমিকা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের, অর্থাৎ বিয়োজন করার ক্ষমতা। এই ডিকম্পোজারের মধ্যে দেখো একটা ইঁদুর মারা গেল, এই ইঁদুরকে মারবে কারা বললাম, ম্যাক্রো মাইক্রোবস রয়েছে, ম্যাক্রো রয়েছে এবং মাইক্রো বিয়োজক রয়েছে। ওই বিয়োজকরা কি করবে, প্রথম করবে খন্ডি ভবন, ফ্র্যাগমেন্ট করবে, এবং ফ্র্যাগমেন্ট করার পর সেটাকে পুরো অপচিতি করবে, ধীরে 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 রেসপিরেশন দ্বারা পচাবে, এবং তারপরে প্রক্রিয়া হবে লিচিং, এবং এটা মাটির ওপরের স্তরে দেখো আস্তে 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 করে কি করছে, ওই খণ্ডগুলো মেলার চেষ্টা করছে, এবং ধীরে লিচিং প্রক্রিয়া দ্বারা দু রকম ওই এলিমেন্টস গুলো আবার পুনরায় কিন্তু আবার দেখো অজৈব উপাদানে ফিরে যাচ্ছে। তাহলে আলটিমেট বুঝতেই পারছি মিনারেল দ্বারা এখানে আবার সোডিয়াম, আবার পটাশিয়াম, আবার ক্যালসিয়াম, আবার ম্যাগনেসিয়াম দেখো ফিরে যাচ্ছে, আর ওইখানে আলটিমেট ওইখানে ওই উপর মানে ভূপৃষ্ঠের উপরিস্তরে কিন্তু আমাদের একটা হিউমাস মৃত্তিকার তৈরি হয়েছে। মোদ্দা কথা সেই একই রকম, অর্থাৎ জীব আর আর জড়ের মধ্যে উপাদান, বায়োটিক আর অ্যাবায়োটিক এলিমেন্টস এর মধ্যে দেখো আন্তঃসম্পর্কজনিত অবস্থাকেই আমরা বলছি আমাদের ইকো সিস্টেম। নিশ্চিত তোমাদের কোনো অসুবিধা নেই, এই জায়গাটা তোমরা খুব ভালো করে নোট করবে যে বিয়োজনের ক্ষমতাটা কি, এবং যে লাস্ট জায়গাটা আমরা বলবো ছোট করে, যে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম, যেটা দু রকমের, একটাকে বলছি হাইড্রোসিরি, জলের দ্বারা ট্রান্সফর্ম হচ্ছে, জলের বিভিন্ন পর্যায়ক্রম, শ্যাওলা রয়েছে, তারপর ছোট ছোট দেখো কতিপয় যেগুলো রুট তৈরি করতে পারছে, এবং ওখান থেকে দেখো যেগুলো একদম তোমার পাতাগাজি, পাতা শ্যাওলা হতে পারে, সেখান থেকে কিছু গাছ রয়েছে পদ্ম, শালুক, শাপলা, এগুলো কিছু পাতা একেবারে নিমজ্জিত, কিছু পাতা উপরে ফুল ফুটছে উপরের দিকে, তারপর রয়েছে দেখো ফগলা, তারপর দেখো আমাদের ছোটখাটো পুকুর পাড়ে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, কমলি হতে পারে, শুষ্নি হতে পারে, এবং তারপরে আমাদের কিন্তু স্থলভাগের গাছপালাগুলো দেখতে পারি। নেক্সট জায়গাটা রয়েছে দেখো জেরোফাইট, যেটা মূলত নাকি পরিবেশের আর্দ্রতা অর্থাৎ প্রেসিপিটেশনের রেটের উপরে নাকি উদ্ভিদের বৃদ্ধি হয়েছে। সেখানে দেখো বালিয়াড়ি অঞ্চলে একেবারে তৃণ জন্মাতে পারে, তারপর বিভিন্ন রকম ক্যাকটাস দেখতে পাচ্ছি, এবং তারপরে দেখো ঝোপঝাড় জাতীয় গুল্ম জাতীয় গাছ, এবং তারপর বৃক্ষ, তারপর একেবারে সরলবর্গীয় অর্থাৎ নিরক্ষরেখার পুরো রূপরেখা কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ বৃষ্টির পর্যায়ক্রমে দ্বারা কিন্তু আমরা দেখতে পারছি। থ্যাংক ইউ।